আপনজনদের মুখ আসলে তারার মতো, দু চোখে গোনা যায় না। সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর মধ্যে অন্যতম হলো পরিবারের সবাই আপনজনদের নিয়ে একসাথে থাকা। দুঃসময় কিংবা সুসময়ে যাদেরকে পাশে পাওয়া যায় তারাই আসলে আমাদের প্রকৃত আপনজন। আমাদের কখনো আপনজনদের হারানো উচিত নয়, কিন্তু মানহার ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত। আজ একটা দিন সবার থেকে দূরে দূরে থাকছে মানহা। কারোর সাথে ঠিকমতো কথা বলছে না, ঠিকভাবে খাচ্ছে না পর্যন্ত। তার কি হয়েছে কেউ জানে না। সবাই শুনলে বলছে শরীরটা ভালো না। তানিয়া বেগম মেয়ের ব্যবহারে সন্দিহান, কিছু একটা হয়েছে তিনি নিশ্চিত। তাই তো এখন নিজের মেয়ের রুমের দরজার সামনে দাঁড়ানো, দরজা ভিতর থেকে দেওয়া। সেজন্য তিনি ডাক দেন, মানহা, দরজা খোল তো মা, তোর সাথে কথা আছে। মানহা চুপচাপ দরজা খুলে দিয়ে খাটে গিয়ে বসে। মায়ের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে, কি? তানিয়া বেগম মেয়ের পাশে এসে বসে, দুই হাত ধরে কাঁদো কাঁদো গলায় বলল, তোর কি হয়েছে মা, সত্যি করে বল, মা সব ঠিক করে দেবে। তানহা মাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তানিয়া বেগম পরম যত্নে মেয়েকে বুকে আগলে নেয়, ফের জিজ্ঞেস করে, বল মা, তোর কি হয়েছে? কিছু হয়নি মা, এমনিতেই কিছু ভালো লাগছে না। তোমাদের ছেড়ে থাকতে খুব কষ্ট হয় মা। তোকে তো কতবার করে বলেছি থেকে যা, তুই তো কারোর কথায় কানে তুলছিস না। এখানে আমার দম বন্ধ লাগে মা, মাঝে মাঝে নিঃশ্বাস নিতে পারি না। মনে আবার সে বিষাক্ত স্মৃতি তাড়া করে বেড়ায়। সব ঠিক হয়ে যাবে মা, তুই খামাখা টেনশন করিস না। তুই এখানে বস, আমি তোর জন্য খাবার আনছি, তোকে নিজ হাতে খাইয়ে দেব। মাথা নেড়ে সায় দেয়। তানিয়া বেগম নিচে গিয়ে ভাত নিয়ে ফিরে আসে, মেয়েকে যত্ন করে খাইয়ে দেয়। মানহা তৃপ্তি সহকারে খায়। মানহাকে রেস্ট নিতে বলে চলে যান তিনি। মায়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে মানহা আর বলে, আমাকে ক্ষমা করে দিও মা, আর কবে তোমাদের সাথে দেখা হবে জানি না, আমি তোমাদের কথা খুব মনে পড়বে। সন্ধ্যা 7টায় মানহার ফ্লাইট, সব কিছু গুছিয়ে রেখেছে। সবার চোখ ফাঁকি দিয়ে যাবে যখন মাগরিবের নামাজ পড়তে যাবে। সবাই ড্রয়িং রুমে, কেউ থাকবে না। আর তখনই বাসা থেকে বের হবে। দারোয়ান চাচাও নামাজে চলে যাবে, কেউ টের পাবে না। পুরো বাড়িটা এখন একটু ঘুরে দেখবে, সেজন্য রুম থেকে বের হয় মানহা। সারা বাড়িটা ঘুরে ছাদে গিয়ে দোলনায় বসে। মানহা খুব করে অনুভব করতে পারছে পরিবারের কাছে থাকা কতটা মধুর। পরিবারের কাছে থাকলে আলাদা শান্তি পাওয়া যায়। নীরার ডাকে ভাবনা ছেদ পড়ে মানহার। আপু তুমি এখানে? আর আমি সারা বাড়ি তন্ন করে খুঁজে বেড়াচ্ছি, কোথাও পাচ্ছি না। বসো এখানে, তোমার সাথে একটু গল্প করি, তাহলে সময়টা পার হয়ে যাবে। কি বলো? মুচকে এসে বলে। নীরা মানহার পাশে বসে। বলছো না আমি হাসতে ভুলে গেছি? হাসতে গেলে নিজের কাছে কেমন লাগে, তাই বলে তুমি হাসবে না? তোমারও তো জীবন, একটা জীবন্ত মানুষ হয়ে কি বাঁচা যায় বলো? তুমি মন খুলে হাসবে। চাইলেই তো সব কিছু সম্ভব না। অবশ্যই সম্ভব আপু, তুমি জানো না তোমার জন্য বাড়ির সকলে মন খারাপ করে, তোমার জন্য টেনশন হয় আপু। হ্যাঁ, চলো এখানে মন খারাপ করে বসে না থেকে নিচে যাই, সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দেওয়া যাবে। মানহা আর নীরা দুজন নিচে নেমে আসে। মিরাজ তাসকিন তানসিকে ডেকে নিচে আনে। অয়ন বাসায় নিয়ে শোরুমে গেছে, সন্ধ্যার আগে চলে আসবে বলছে। সবাইকে বসিয়ে রেখে কিচেনে চলে যায় নীরা। সে আগে থেকেই ফুচকা রেডি করে রেখেছে, প্লেটে করে ফুচকা এনে টেবিলের উপর রাখে। ফুচকা দেখে জিভে জল চলে আসে তানসির। তানসি ফুচকা খুব পছন্দ করে, কিন্তু আমেরিকায় তেমন পাওয়া যায় না, সেজন্য খেতে পারে না। বাংলাদেশে আসলে ফুচকা খাবে। তানসি চেঁচিয়ে বলে ওঠে, ওয়াও ভাবিমণি, তুমি ফুচকা আনছো? তাড়াতাড়ি করে আগে আমাকে দাও, আমার তর্স হয়েছে না। একটু অপেক্ষা করো তানসি, সবাইকে দিচ্ছি। নীরা একে একে সবাইকে দেয়, শুধু তাসকিন বাদে। সে এইসব ছাইপাস খায় না, এটা মেয়েদের খাবার, সে কেন খাবে? তাসকিনের কথায় এক দফা হেসে নেয় সকলে। নীরা তাসকিনের জন্য রুলস করে দেয়। খাওয়া শেষ করে মিরাজ আর তাসকিন বাড়ির বাইরে হাঁটতে যায়। আর দেখতে দেখতে সময় পেরিয়ে যাচ্ছে। আর মাত্র কয়েকটা ঘন্টা, তারপর চলে যাবে ভিন দেশে। যাদেরকে সে জানতো তাদের কাছে, যারা তাকে আপন করে নিয়েছে, যারা তার একাকিত্বের সময় সঙ্গ দিয়েছে তাদের কাছে। হাজার কষ্ট হলেও চলে যেতে হবে। চারদিকে মসজিদের মাইকে আজান শোনা যাচ্ছে। মাগরিবের নামাজের সময় হয়ে গেছে। মানহা নিজেকে তৈরি করে নেয়, নিজের রুমটা ঘুরে ঘুরে দেখে। শখের জিনিসগুলো আবারও ছেড়ে যেতে হচ্ছে ভাবতেই বুক ফেটে কান্না বেরিয়ে আসে, কিন্তু কাঁদে না, নিজেকে সামলে নেয়। সামনে আগালে আর পিছু হটবে না, কোনো পিছু টান সে রাখতে চায় না। আবরারের দেওয়া শাড়িটা পরে, মুখে মাস্ক, মাথায় হিজাব বেঁধে নেয়, হাতে ব্র্যান্ডের ঘড়িটা পরে নেয়। আয়না নিজেকে দেখে,
পারফেক্ট, আর কিছু করা লাগবে না। এবার চব্বিশারে বাড়ি থেকে বেরোতে পারলেই হবে। হাতে দেখা সাইড ব্যাগটা চেক করে সব কিছু ঠিকঠাক আছে কিনা। ব্যাগ দেখতে গিয়ে মাথায় আকাশ ভেঙে পড়ে। তার পাসপোর্ট ভিসা কই গেল? সে তো সাইড ব্যাগে রাখছিল। লাগেজ খুলে কাপড় চোপড় উল্টে পাল্টে তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু নির্ধারিত জিনিসটা পায় না। তার সম্পূর্ণ মনে আছে সে ব্যাগেই রেখেছে। তাহলে গেল কোথায়? মাথা কাজ করছে না মানহার। কি করবে এখন? হাতে বেশি সময়ও নেই। এখন কি করবো আল্লাহ? কেন সব কিছু এমন আমার সাথে? আমার ঘরে কি কেউ এসেছিল? কিন্তু কে আসবে? পাসপোর্ট কেন নেবে? আর কোনো উপায় না পেয়ে মাকে ডাকে। তানিয়া বেগম মেয়ে ডাকে ছুটে আসে। মানহাকে এমন করতে দেখে জানতে চায় কি হয়েছে। আর তুই সেদে সুদে কোথায় যাবি এখন এই সন্ধ্যায়? মা, আমার পাসপোর্ট কোথায়? আমি ব্যাগে রাখছিলাম, তাহলে গেল কোথায়? আমার রুমে কে আসছিল? তানিয়া বেগম অবাক হয়ে জিজ্ঞেস করেন। তুই পাসপোর্ট কি করবি? মা, বেশি কথা না বলে জানলে বলো প্লিজ। আমি সত্যি জানি না, খুঁজে লাভ নাই। পাসপোর্ট আমার কাছে। তানিয়া বেগম আর মানহা পেছনে তাকাতে দুজনে অবাক হয়। দরজায় দাঁড়ানো মানুষটাকে দেখে বিস্ময়ে মানহার মুখ অটোমেটিক হাফ হয়ে যায়। ঘর থেকে বেরিয়ে বলে, তুমি? ভাইয়া, তুমি আমার পাসপোর্ট নিয়েছো, বাট হোয়াই? কেউ যদি চুরি করে বাসা থেকে পালাতে চায় তাহলে আমার কি করার আছে? কিছু না কিছু তো করতে হতোই। তুমি কিভাবে জানলে? চমকে বলে। চোরের মন পুলিশ পুলিশ বোন। তুই যতই আমাদের কাউকে না বলে বাসা থেকে চলে যেতে চাস না কেন, পারবি না। আমাদের এতগুলো মানুষের চোখ এড়ানো সম্ভব না। অয়ন, তুই কিসব বলছিস? মানহা চলে যাবে মানে? কোথায় যাবে? তানিয়া বেগম বলেন। তোমার মেয়ের কাছে শুনে দেখো না। মানহার দিকে তাকিয়ে বলে, ভাইয়া তুমি কি করে জানলে সেটা তো বলো। অয়নের মনে পড়েছে সেদিনের কথা। আবরার অয়নকে ফোন দিয়ে তার সাথে দেখা করতে বলে ইমার্জেন্সি। খুব আর্জেন্ট কথা নাকি? অয়ন তাড়াহুড়ো করে শোরুম থেকে আবরারের সাথে দেখা করতে যায় তাদের বাসা থেকে 10 মিনিটের দূরত্বে একটা পার্কে। আবরার সেখানে বসে অপেক্ষা করছিল অয়নের জন্য। অয়ন সেখানে পৌঁছালে তাকে সমস্ত কথাগুলো বলে। আবরার নীরার সাথে দেখা করতে গিয়েছিল, তখন তার ফোনে একটা কল আসায় কথা বলার জন্য ছাদে যায়, কিন্তু চিলেকোঠার ওখানে গিয়ে পা থেমে যায় তার। মানহা কারোর সাথে ফোনে কথা বলছে। সে এও বলে আর 2 দিন পর তাদের দেখা হচ্ছে। এই শহরে থাকতে তার দম বন্ধ হচ্ছে, সব কিছু বিষাক্ত লাগছে। আবরার এক কথায় বলে মানহা দেশ ছেড়ে চলে যাচ্ছে, কাউকে না জানিয়ে। অয়নের কানে শুধু একটা কথাই বাজছিল, মানহা দেশ ছেড়ে চলে যাবে। সে বেঁচে থাকতে কখনো এটা হতে পারে না, সে আটকাবে। কিন্তু কিভাবে? অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নেয় মানহার পাসপোর্ট ভিসা সব নিয়ে নেবে। আর ঠিক তাই করে। মানহা বাসা থেকে বের হলে তার রুমে গিয়ে অনেক খুঁজে খুঁজে সাইড ব্যাগ থেকে খুঁজে পায়, আর সেটা নিজের কাছে গোপনে রেখে দেয়। সেটা কেউ জানে না বা অয়ন কাউকে বুঝতে দেয়নি। মানহার ডাকে ভাবনায় ছেদ পড়ে অয়নের। হ্যাঁ বল, তুমি কিভাবে জানলে আমি চলে যাব? তাড়াতাড়ি পাসপোর্ট দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। কিছু কিছু কথা না জানে বেটার, সব কথা জানতে হয় না। আমি কিভাবে জানলাম সেটা বড় কথা নয়, বড় কথা তুই কিভাবে এটা করতে পারলি? তোর বিবেকে বাঁধলো না? একবারও বাড়ির কারোর কথা মনে বসেনি? আমাদের কথা না হয় বাদে দিলাম, ছোটো মার মুখটাও কি তোর চোখের পাতায় ভাসেনি? একটাবার ভাবলি না তোর এই কাজের জন্য বাড়ির সবাই কষ্ট পাবে? আর তুই চলে যাবি বলছিস? কিভাবে যাবি যদি পাসপোর্ট না দিই তাহলে? ভাইয়া, অনেকগুলো টাকা দিয়ে টিকিট কাটছি। বাকিটুকু আর বলতে পারলো না অয়নের ধমকে। এখনও চলে যাবে বলছিস? আরে এমন আরও টাকা যাক না, তাতে আমার কিচ্ছু যায় আসে না, বুঝছিস? অয়নের চেঁচামেচি শুনে বাড়ির সবাই মানহার রুমে চলে আসে। মানহার বাবা আর বড় চাচু উপরে চলে আসে। অয়ন তাদেরকে বাসায় আসতে বলছে, অনেক ইম্পর্ট্যান্ট কাজ আছে তাই বলে। অয়ন কখনো এত জরুরিভাবে আসতে বলে না, সেজন্য দুজনে বাসায় আসছেন। মিনহাজ খান মেয়ের কাছে বাকরুদ্ধ হয়ে গেছেন, মুখ দিয়ে তার কোনো কথা বের হচ্ছে না, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছেন। মানহা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, চুপচাপ চোখের পানি ফেলছে। তারই বা কী করার ছিল? মানুষের এত অবহেলা তুচ্ছ তাচ্ছিল্য সহ্য হয় না তার। তাদের কথাগুলো বুকে গিয়ে বাঁধে। কিছু কিছু মানুষের কথার উত্তর দিতে পারলেও কোথাও গিয়ে বাঁধে। মানহার বড় চাচু মিলন খান মানহার কাছে গিয়ে 2 হাত দিয়ে আলতো করে চোখের পানি মুছে দেয়, কাঁদতে মানা করে। ফের বলে, মামুনি রে, তোকে আমরা কেউ ভালোবাসি না? এমন একটা ডিসিশন একা নিতে পারলি? কাউকে জানানোর প্রয়োজনটুকু মনে করলি না? এতটাই পর করে দিলি আমাদের। চাচু, তোমরা সবাই ভুল বুঝছো। তো চাচু তো ঠিকই বলছে, তোকে আমরা কেউ ভালোবাসি না। যদি আমাদের ভালোবাসাটা বুঝতিস তাহলে আজ এই দিন দেখতে হতো না। চুরি করে নিজের বাড়ি থেকে কেউ পালায়? যা, চলে যা, দরজা খোলা আছে, তোকে কেউ আটকাবে না। অয়ন, তুই ওর পাসপোর্ট দিয়ে দে বলে মুখ চেপে ধরে কান্না করেন। মা, তুমি?
খবরদার আমাকে মা বলে ডাকবি না। আমি যদি তোর মা হতাম তাহলে এইভাবে পর করে দিতিস না। মানহা এবার বাবার কাছে যায়। আপু তুমিও কি সবার মতো আমাকে ভুল বুঝছো? মিনহাজ খান চুপ করে দাঁড়িয়ে আছেন। মানহা ঢের বুঝতে পারছে সবাই খুব রাগ করেছে, তার সাথে অভিমানও করেছে। এসব আর নিতে পারছে না মানহা। মেঝেতে ধপ করে বসে পড়ে হাউমাউ করে কান্না করে দেয়। তাকে কেউ বোঝে না, সবাই শুধু তাকে ভুল বোঝে যায়। কেন 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 তোমরা কেন বোঝো না? এই শহরে থাকতেই আমার কষ্ট হয়, ঠিকভাবে আমি নিঃশ্বাস নিতে পারি না, ঘুম হয় না রাতে, বিষাক্ত স্মৃতিগুলো আমাকে তাড়া করে বেড়ায়। আমি নিতে পারছি না, এসব থেকে মুক্তি চাই, মুক্তি। কেউ পারবে দিতে? চুপ করে আছো কেন? জানি তো কেউ পারবে না। নীরা আর তানসি দৌড়ে এসে মানহাকে ধরে। দুজনে মানহার কান্না দেখে কান্না করে দেয়। তানসি মানহাকে জড়িয়ে ধরে রাখছে। তার আপুর খুব কষ্ট হয়েছে। তানসি আপুর কষ্ট সহ্য করতে পারে না। পুরো বাড়িটা নিস্তব্ধ, মনে হচ্ছে খান বাড়িতে কোনো মানুষ নেই, একটা শব্দ পর্যন্ত নেই। মানহা দাঁড়িয়ে আছে বেলকনিতে। হ্যাঁ, সেতে যেতে পারলো না, তাকে যেতে দেওয়া হয়নি, আটকে দিল সবাই। বেলকনির গ্রিল ধরে এক মনে তাকিয়ে আছে আকাশের পানে। দূরের আকাশে চাঁদ দেখা যাচ্ছে। আর মনে বলে ফেলে, চাঁদ মামা গো, দিন শেষে আমিও তোমার মতো একা, হবে কি আমার একাকিত্বের সঙ্গী? সকালের মিষ্টি রোদ চোখে পড়তে ঘুম ভেঙে যায় মানহার। জানালার পর্দার ফাঁক দিয়ে রোদ এসে পড়ে মুখে। আড়মোড়া ছেড়ে বিছানা উঠে বসে মানহা। চোখ কষলিয়ে বিছানা থেকে নেমে সোজা ওয়াশরুমে চলে যায়। একেবারে ব্রাশ করে ফ্রেশ হয়ে বের হয়। এবার ড্রয়িং রুমের দিকে হাঁটা ধরে। আর মনে মনে ভাবে, আজ থেকে নিজেকে অন্য রকম করে তুলবো, নতুন করে বাঁচবো, সবাইকে নিয়ে বাঁচবো, হাসবো, মন খুলে হাসবো। সবাইকে দেখিয়ে দেবে মানহা কখনো ভেঙে পড়ে না, আর পড়বেও না। ভাবতে ভাবতে কখন যে নিচে নেমে গেছে বুঝতে পারেনি। মানহাকে দেখে নীরা হাসি মুখে বলে, আপু তুমি এত সকালে উঠতে গেলে কেন? সবাই তো এখন ঘুমাচ্ছে। ঘুম ভেঙে গেলে আর ঘুম আসে না গো, তাই তো নিচে নেমে আসছি। আচ্ছা নীরা, মা কোথায়? ছোট আম্মু তো রান্নাঘরে। কেন, কি হয়েছে? তেমন কিছু না। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য কফি করে আনছি। ওকে যাও। সোফায় একা একা বসে ভাবছে মানহা। পরিবারের সবাই অনেক অভিমান করেছে, সহজে এদের অভিমান ভাঙানো যাবে না। তার মা তো তার সাথে কাল থেকে কথাই বলছে না। নীরার ডাকে ভাবনার ছেদ পড়ে মানহার। এই আপু, কি ভাবছো? কফি ঠান্ডা হয়ে যাচ্ছে তো। হ্যাঁ দাও। আপু তুমি থাকো, আমি একটু উপরে যাচ্ছি, দেখে আসি তোমার ভাইয়া উঠেছে কিনা। বেলা বাড়ছে, এখনো মোষের ঘুম ভাঙেনি। আচ্ছা যাও, হাসি মুখে বলে। মানহা পা টিপে টিপে কিচেনের সামনে যায়। দেখে তার মা রান্না করছে। বড় আম্মু এখানে নেই, হয়তো রুমে গেছে। মানহা চুপি চুপি গিয়ে মায়ের পেছনে দাঁড়ায়। তানিয়া বেগম মেয়ের উপস্থিতি বুঝতে পেরেছেন, তবুও চুপ করে আছেন, মেয়ে কী করে তাই দেখার জন্য। এমন ভাব করে রান্নায় ব্যস্ত যেন আশেপাশে কেউ নেই। মানহা পেছন থেকে মাকে জড়িয়ে ধরেন। মানহার কাছে তানিয়া বেগম ভরকে যান। মেয়ে যে এমন কিছু করবেন বুঝতে পারেননি। মানহা বলে, মা। তানিয়া বেগম নিশ্চুপ। মানহা ফের বলে, ও মা, কথা বলবে না আমার সাথে? আমি কি খুব বেশি করে ফেলেছি মা? তোমরা কেউ আমার সাথে কথা বলছো না? আমার যে খুব কষ্ট হচ্ছে মা, বলে নীরবে কান্না করে। চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে তানিয়া বেগমের ঘাড়ে গিয়ে পড়ে। তানিয়া বেগম চমকে যান। মেয়ে তার কান্না করছে। সমস্ত অভিমান ঝেড়ে ফেলে মেয়েকে বুকে জড়িয়ে নেন, সান্ত্বনার বাণী দেন। কাঁদিস না মা, সব ঠিক হয়ে যাবে। তুই কেন অমন করতে গেলি? বাড়ির সবাই যে খুব কষ্ট পেয়েছে। মানহা ফফিয়ে কেঁদে চলেছে, থামার কোনো নামগন্ধ নেই। বেশি কাদার ফলে হেঁচকে উঠে গেছে। অনেকক্ষণ ধরে মাকে জড়িয়ে ধরে রাখে। নীরা রুমে ঢুকে দেখে অয়ন বিছানায় নেই। ওয়াশরুম থেকে পানির শব্দ শুনে বুঝতে পারে অয়ন গোসল করছে। সেজন্য বেলকনিতে দাঁড়ায় অয়নের আসার অপেক্ষা করছে। মিনিট 5 পর অয়ন বাইরে আসে। বেলকনিতে কাপড় নাড়ার জন্য আসলে সেখানে নীরাকে দাঁড়িয়ে থাকতে দেখে হাতের কাপড়গুলো চেয়ারে রেখে পেছন থেকে জড়িয়ে ধরে। কোমরের শীতল হাতের স্পর্শ পেয়ে কেঁপে ওঠে নীরা। বুঝতে পারে মানুষটা কে। কাপা কাপা গলায় বলে, কি করছো অয়ন? ছাড়ো, তোমার জন্য কফি আনছি, ঠান্ডা হয়ে যাচ্ছে। হুম, আমি এখন কফি খাবো না। খাবো না মানে? তাহলে খাবেটা কি? চা করে আনবো? চাও খাবো না। তাহলে? আমি অন্য কিছু খাবো। কি সেটা বলো, আমি নিজে গিয়ে করে আনছি। বলে ঘুরে তাকায় অয়নের দিকে। তার দিকে কেমন নেশালো দৃষ্টিতে তাকিয়ে আছে। চুমু খাবো মানে? কী সব বলছো? সাত সকালে ছাইপাশ খেয়ে আসছো না? বাকিটুকু আর বলতে পারল না। তার আগে নিজের ঠোঁট দ্বারা নীরার ঠোঁট জোড়া দখল করে নেয়। এভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পর ছেড়ে দেয় অয়ন। দুজনে হাঁপাতে থাকে। নীরা লজ্জায় মাথা নিচু করে রাখে। নীরার চোখে মুখে লাজুক ভাব। অয়ন নীরাকে লজ্জা পেতে দেখে বলে, বউ। ঘোর লাগা কণ্ঠ।
নীরা আর চোখে অয়নের দিকে তাকায়, দেখে অয়ন তার দিকে তাকিয়ে আছে। অয়ন ফের বলে, ও তোমার লজ্জা ভাঙেনি? বিয়ের প্রায় মাস হতে চলো, এখনও যদি লজ্জা না ভাঙে তাহলে কি লজ্জা ভাঙার ব্যবস্থা করব? দুষ্টু হেসে বলে। অয়ন কিছু বুঝে ওঠার আগে নীরা এক দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। হঠাৎ এমন হওয়ায় কিছু বুঝে উঠতে পারে না। যখন বুঝতে পারে তখন হেসে ওঠে অয়ন আর বলে, বউ আমার লজ্জা পেয়েছে। নীরাকে দৌড়ে যেতে দেখে তানসি অবাক হয়, ভাবে ভাবির আবার কি হলো, এইভাবে দৌড়াচ্ছে কেন? পাগল টাগল হয়ে গেল নাকি? তানসিকে এভাবে অন্যদিকে তাকিয়ে থাকতে দেখে মিরাজ এগিয়ে আসে, মাথায় গাঁটটি দিয়ে বলে, কি রে তানু বেবি, তোর আবার কি হলো? এমন বেককলের মতো ওদিকে চেয়ে আছিস কেন? মিরাজের বাচ্চা, নামটা ঠিক করে বল। নট মি তানু বেবি, কল মি তানসি, ওকে? হ্যাঁ, আসছে তানু বেবি, তাকে নাকি তানসি বলতে হবে, মুখ ভেঙিয়ে বলে মিরাজ। তানসি রেগে বোম হয়ে যায়, অগ্নি দৃষ্টিতে মিরাজের দিকে তাকায়। মিরাজ ভয় পাওয়ার ভান করে বলে, ওরে বাবা গো, আমি তো ভয় পাইছি, অমন করে তাকাস কেন? মিরাজ আর তানসির সাপে নেউলে সম্পর্ক, তারা সমবয়সী হয়, সম্পর্কটা অন্যরকম। তানসি রেগে এক ঘা দিয়ে বসে মিরাজের বুকে। মিরাজ আ করে বলে, মারিস কেন বোন, ব্যথা লাগে তো? ইনোসেন্ট ফেস করে, রাখ তোর ব্যথা, বল আমাকে কখনো ওই নামে ডাকবি, বল, নইলে আরও দেবো কিন্তু। হ্যাঁ ডাকবো তো, বলার সাথে সাথে ধ্রুম ধ্রুম করে কিল ঘুষি মারতে থাকে। তানসির হঠাৎ আক্রমণে ভড়কে যায় মিরাজ। মানহা উপরে আসার সময় দুজনকে এভাবে ঝগড়া করতে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, এই তোরা কি শুরু করেছিস? এভাবে ঝগড়া করছিস কেন, কি হয়েছে? তানসি কাঁদো কাঁদো ফেস করে বলে, আপু তুমি তোমার ভাইকে ভালো হয়ে যেতে বলো। কেন, ও কি করেছে? আপু তুমি তানু বিবিকে ভালো হতে বলো কিন্তু। মিরাজের বাচ্চা তোকে আমি, দাঁতে দাঁত চেপে চিল্লিয়ে বলে। তানসি ফের মানহাকে বলে, আপু জানো তোমার ভাই আমাকে কি বলে ডাকছে? কি? তানু বিবি। মানহা হো হো করে হেসে ওঠে। আপু তুমিও হাসছো? তুমি বলো মিরাজ ভাই কি কাজটা ঠিক করেছে? মানহা হাসি থামিয়ে গভীর কণ্ঠে বলে, মোটেও না, মিরাজ অন্যায় করেছে। আমার বোনের সুন্দর নাম থাকতে সে কেন এই নামে ডাকবে? তাহলে তাকে শাস্তি দাও। হ্যাঁ কি বলিস, শাস্তি? হ্যাঁ আপু শাস্তি। মানহা থতমতো খেয়ে যায়। এবার কি করবে সে? কি এক ঝামেলায় পড়ল সে। মিরাজ তো রেগে মেগে ফায়ার, তার আপু তানুবিবির কথা সায় কেন দিচ্ছে? মানহা অনেক বুঝিয়ে সুঝিয়ে দুজনকে দুদিকে পাঠায়। দুজনে চুপচাপ চলে যায়, স্বস্তির নিঃশ্বাস ফেলে। যাক বাবা, বাঁচা গেল। আনমনে হেসে বলে ওঠে, দুটোই পাগল, এক জায়গায় হলে শুধু ঝগড়া আর ঝগড়া। আকাশের দিকে তাকিয়ে কবিতা বলে থেমে যায় আবরার। আকাশের পানি একধানে চেয়ে থাকে, বিরতিহীন চেয়ে থাকে। চুলগুলো উস্কো খুস্কো, চোখ দুটো লাল হয়ে আছে। কয়েকদিন ঠিকভাবে ঘুম হয় না তার, সব কিছু এলোমেলো লাগছে, নিজেকে শূন্য শূন্য লাগছে। সে একটা ডিসিশন নিয়েছে, সে এবার মানহাকে নিজের ভিতরে লুকিয়ে রাখা অনুভূতির কথা বলে দেবে। আর কতদিন গোপন করে রাখবে? অন্য কেউ মানহার জীবনে আসার আগেই সে নিজের করে নেবে। মানহাকে সে হারাতে পারবে না, খুব ভালোবেসে ফেলেছে। এই কয়েকদিনে খুব করে বুঝতে পারছে মানহাকে ছাড়া তার চলবে না, আর অপেক্ষা করতে পারবে না সে। কালো তার মনের কথাগুলো বলে দেবে, এটা সবচেয়ে ভালো হবে। আচ্ছা মানহাকে মেরে নেবে নাকি রিজেক্ট করে দেবে, কোনটা? আমি কি দেখতে খারাপ নাকি যে আমাকে রিজেক্ট করবে? আমার জন্য কত শত মেয়ে পাগল, আর আমি কি না ভয় পাচ্ছি? যা, এটা লোকে শুনলে কী বলবে? আর আমার প্রস্তাব মেনে নাও, না হলে অন্য পথ দেখব, কিন্তু হারাতে পারবো না আপনাকে। যে কোনো মূল্যে আপনাকে আমার চাই মিস মানহা খান। আপনার অ্যাটিটিউড, কথাবার্তার ধরন, চালচলন সবটা আমার মন কেড়েছে। আপনার আত্মসম্মানবোধ অনেকটা প্রখর, যেটা আমার অনেক বেশি ভালো লেগেছে। রাত গভীর হচ্ছে। ঢাকা শহরটা এমন একটা শহর যেখানে সারাটা রাত মানুষ ছুটে চলে, সারাদিনের ক্লান্তি দূর করে রাতের এক প্রহর ঘুমায়। আবার কিছু কিছু মানুষ যারা সারাটা রাত জেগে থেকে কাজ করে যায়। রুমের বেলকুনিতে দাঁড়িয়ে রাস্তায় ছুটে চলা যানবাহন দেখতে ব্যস্ত মানহা। সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত। মাঝে মাঝে রাস্তা দিয়ে কয়েকজন মানুষ হেঁটে চলছে, আবার কতজন তাদের প্রিয় মানুষ নিয়ে ঘুরতে বের হয়েছে। মানহা তাচ্ছিল্যের হেসে বলে, হায় রে মানুষ, জীবনের জন্য কি না করিস, আবার দিন শেষে কাউকে ঠকাতে ভুলিস না রে, এমন কেন করিস? রাত 11:30 বাজে। খুব ঘুম পাচ্ছে মানহার, অনেক রাত হয়েছে, এবার ঘুমাতে হবে। কালকে একটু মার্কেটে যেতে হবে, কিছু কেনাকাটা আছে। এখন থেকে তাকে এই শহরে থাকতে হবে। এখন থেকে যাবে না আর, পরিবারের সবার সাথে বাকিটা জীবন পার করবে, বাবা মাকে নিয়ে বাঁচবে, নিজেকে আর লুকিয়ে রাখবে না। কেউ কিছু বলতে আসলে কাউকে ছাড় দেবে না, সব কটাকে উচিত জবাব দেবে।
ভোর ৫টায় ঘুম ভেঙে যায় আবরারের। বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে সে ফজরের নামাজ পড়ে রেডি হয়ে নিচে নামে। অনেকদিন হলো তার জিম করা হয় না। কাজের ব্যস্ততার কারণে জিম করতে যাওয়া হয় না। আগে সময় পেলে যেত। আর যেহেতু দিনটা তার ভালো, ফজরের নামাজ পড়ে মনে অনেক শান্তি লাগছে তার। তাই ভাবলো হাতে এখনও ঢের সময় আছে। বাইরে ঠান্ডা ঠান্ডা বাতাস, চারপাশটা হালকা কুয়াশায় ঢাকা, সব মিলিয়ে পরিবেশটা উপভোগ করতে চায়। তাই জন্য বাসা থেকে বের হয়ে রাস্তায় যায়। দেখে অনেক মানুষই আছে। আবরার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। ৮টায় বাসায় ফেরে আবরার। গা থেকে টপ টপ করে ঘাম ঝরছে। বাসায় ঢুকে সোফায় গিয়ে বসে পড়ে। পা থেকে জুতা আর মোজা খুলে ফেলে। মাকে ডেকে ১ গ্লাস পানি দিতে বলে। হালিমা বেগম ছেলের ডাক শুনেই পানি নিয়ে ছুটে আসেন ছেলের কাছে। আবরার মুচকি হেসে মায়ের কাছ থেকে ১ গ্লাস পানি নিয়ে এক নিঃশ্বাসে শেষ করে ফেলে। হালিমা বেগম আঁচল দিয়ে ছেলের মুখ মুছতে মুছতে বলেন, তেজ উপরে গিয়ে গোসল করে নিয়েছে বাবা। ঘেমে নিয়ে একাকার অবস্থা হয়ে গেছে তোর। গোসল করলে ভালো লাগবে। বাসায় সবাই তেজ বলে ডাকে, আবার অফিসের সবাই তেজ স্যার বলে। আবার মুচকি হেসে আচ্ছা বলে দোতলায় হাঁটা ধরে। মা ঠিক বলেছে, এখন গোসল করলে ভালো লাগবে। আর ৯টা তার অফিস আছে, তাকে বের হতে হবে। খাবার টেবিলে বসে খাবার কাছে আবরারদের পরিবারের সবাই। তখন আনোয়ার হোসেন আবরারকে বলে, তেজ, বয়স তো কম হচ্ছে না, আর কত অপেক্ষা করাবে? কবে দাদা দাদি ডাকটা শুনতে পাবো? এবার বিয়েটা তো করো। বাবার কথায় গলার খাবার আটকে যায় আবরারের। হালিমা বেগম তাড়াতাড়ি পানি দেন ছেলেকে, আর স্বামীকে বকেন, বলার আর সময় পাও না। আবরার খাওয়া বাদ দিয়ে কিছুক্ষণ দম মেরে বসে থেকে বাবার কথার উত্তর দেয়, বাবা, আমি সোজাসাপটা কথা বলতে পছন্দ করি, সেটা তোমরা সবাই জানো। আমি একটা মেয়েকে পছন্দ করি। খাবার টেবিলে সবাই অনেক অবাক হয়, কিন্তু কিছু বলে না। আবরার একটা মেয়েকে পছন্দ করে, এটা তো খুব ভালো কথা। আনোয়ার হোসেন খুশি হয়ে জিজ্ঞেস করেন, মেয়েটাকে কোথা থাকে? তার ঠিকানা দে, বিয়ের ৩ তারিখ ঠিক করে আসি। কি বলো বাবা তুমি? আনোয়ার হোসেন তার বাবাকে জিজ্ঞেস করেন। হ্যাঁ বাবা, একটা সমস্যা আছে। কি সমস্যা? অবাক হয়ে বলেন। বাবা, মেয়েটাকে আমি পছন্দ করলেও মেয়েটা আমাকে পছন্দ করে কি না সেটা জানি না। আমার ছেলেকে কোন মেয়ে পছন্দ করবে না? এটা হতে পারে না। আমি শিওর মেয়েটাও তোকে পছন্দ করবে বেটা। তাই যেন হয়। তাড়াতাড়ি করে মনের কথাটা বলে দে বেটা। আচ্ছা আমি তাহলে আসি, অফিস যেতে হবে। বলে খাবার টেবিল ছেড়ে অফিসের উদ্দেশ্যে রওনা হয়। সাবধানে যাস বাবা, হালিমা বেগম চেঁচিয়ে বলে ওঠেন। আচ্ছা মা। ডিয়ার প্রিয়সী, আজ আপনার জন্য অপেক্ষা করছে অন্যরকম একটা দিন, যে দিনটা আপনি কখনো চাইলেও ভুলতে পারবেন না, বলে মুচকে হাসে আবরার। অক্টোবরের এই সময়টা অন্যান্য দিনগুলোর চেয়ে অনেকটা ভিন্ন। কখনো কাঠফাটা রোদ, কখনো মুষলধারে বৃষ্টি, আবার কখনো শীতের হাতছানি। কখনো এলসেগুড়ে বৃষ্টি হচ্ছে, তো কখনো ঝুপঝাপ করে, কখনো বিদ্যুৎ চমকায়, তো কখনো শিলাবৃষ্টি হয়। ঠিক যেন একটি বৃত্তের কেন্দ্রবিন্দুর মতো এই মাসটা অন্য মাসগুলো থেকে ভিন্ন। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে গধূলিবেলা, গধূলি বেরিয়ে সন্ধ্যা। এখন গধূলিবেলা, চারপাশটা লালচে আভা ছড়িয়ে পড়েছে। খোলা আকাশের নিচে বসে আছে আবরার, কারোর জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, সে তার প্রিয়সীর জন্য অপেক্ষা করছে। মনে পড়ে প্রিয়সীকে কাল রাতে ছোট্ট একটা মেসেজ দিয়ে রেখেছে, সে যেন তার সাথে দেখা করে। খুব ইম্পর্ট্যান্ট কথা আছে নাকি। প্রিয়সীকে নীল রঙের শাড়ি পরে আসতে বলেছে। নীল রং তার খুব পছন্দের। অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না। বারবার হাত ঘড়ি দেখছে, কখন আসবে। অন্য সময় হলে কখন পার হয়ে যেত, আর এখন ঘড়ির কাঁটা যেন সরছে না। নীল রঙের শাড়ি, গোল্ডেন কালারের হিজাব, মুখে মাস্ক পরা রমণী আবরারের দিকে এগিয়ে আসছে। এক অপরূপ সৌন্দর্যের অধিকারিণী নারী, যাকে দেখে আবরারের হার্টবিট দ্রুত উঠানামা করছে। বুকে হাত দিয়ে অপলক তাকিয়ে আছে প্রিয়সীর দিকে। একটা ঘোরের মধ্যে চলে গেছে সে। মানহা আবরারের সামনে এসে দাঁড়ায়। আবরারের কোনো নড়চড় নেই। তার দিকে তাকিয়ে থাকতে দেখে কিছুটা অস্বস্তি হয়। মুখের সামনে তুড়ি বাঁচিয়ে বলে, এই যে মিস্টার, এমন হাঁ করে কি দেখছেন? আমাকে আগে কখনো দেখেননি? মানহার কথায় কিছুটা লজ্জা পায় আবরার, নিজেকে স্বাভাবিক করে নেয়। মাথা চুলকে বলে, খুব সুন্দর লাগছে আপনাকে। ধন্যবাদ, মুচকে হেসে বলে। আচ্ছা চলুন বসে কথা বলি। আবরার মাথা নাড়িয়ে সায় দেয়। দুজনে কি একটা বেঞ্চে বসে। আবরার কি দিয়ে কথা শুরু করবে দ্বিধায় পড়ে যায়। বলতে গিয়ে থেমে যাচ্ছে বারংবার, মুখ দিয়ে কথা বের হচ্ছে না। মানহা প্রথম থেকে লক্ষ্য করে আবরার কিছু একটা বলবে, কিন্তু পারছে না। সেজন্য মানহা নিজেই বলে, মিস্টার আবরার তেজ, আপনি ঠিক আছেন তো? আপনাকে দেখে আমার কেন যেন মনে হচ্ছে আপনি ঠিক নেই। আসলে আপনি শান্ত হয়ে বসুন। কিছু কি হয়েছে?
আপনাকে এমন দেখাচ্ছে কেন? আসলে খুব নার্ভাস ফিল করছে। কেমনে কি করবো বুঝছি না। কেন? আর কি করতে চাইছেন? আপনি মেসেজ দিয়ে বলেন ইম্পর্ট্যান্ট কথা আছে। কি কথা বলুন? সেটা তো বলতে চাচ্ছে কিন্তু পারছে না, বিড়বিড় করে বলে। কিছু বললেন? না না। হে আল্লাহ, প্লিজ মনে শক্তি দাও। খুব ভয় করছে যদি মেনে না নেয়। আগে কখনো কোনো মেয়েকে প্রপোজ করিনি, কিভাবে করি যে? মনে মনে বলে। আবরার, আপনি চুপ করে আছেন কেন? কি বলার জন্য আসতে বলেছেন সেটা তো বলুন। আর কতক্ষণ ওয়েট করব? আবরার নিশ্চুপ। কিন্তু এভাবে চুপ করে থাকলে সে কখনোই তার মনের কথা বলতে পারবে না। তাই এবার মনে মনে প্রস্তুতি নেয়। আবরার উঠে দাঁড়ায়। হঠাৎ আবরারকে দাঁড়াতে দেখে অবাক হয় মানহা। হঠাৎ উঠে দাঁড়ালো কেন? বিস্ময়ে মানহা নিজে উঠে দাঁড়িয়ে বলে, কি হয়েছে আপনার? উঠলেন কেন? এবার আবরার হাঁটু গেড়ে নিচে বসে পড়ে। পকেট থেকে একটা ডায়মন্ড রিং বের করে মানহার সামনে ধরে বলে, দেখুন মিস মানহা, আমি ঘুরিয়ে পেয়েছি, কথা বলতে লাইক করি না। যা বলার সরাসরি বলি। আমি আপনাকে বিয়ে করতে চাই, আপনাকে আমার জীবনসঙ্গী করতে চাই। আপনাকে খুব ভালোবেসে ফেলেছি। আপনাকে ছাড়া কিছু ভাবতে পারি না। সবসময় আপনার কথা মনে হয়। আমি ঠিক করে ঘুমাতে পারছি না, খেতে পারছি না, কোনো কাজে মন দিতে পারছি না। যাই করতে যাচ্ছি না কেন বারবার আপনার মায়াবী মুখটা ভেসে উঠছে। এক কথায় আপনাকে ছাড়া আমার চলবে না। আবরার তেজ, আপনাকে ছাড়া ভালো নেই। আপনাকে ছাড়া অসম্পূর্ণ। হবেন কি আমার অর্ধাঙ্গিনী? হবেন কি আমার সুখ দুঃখের সাথী? আপনাকে কখনো কষ্ট পেতে দেব না। কোনো দুঃখ আপনাকে ছুতে পারবে না। সবসময় আগলে রাখবো, ট্রাস্ট মি বনবিড়াল। এক নিঃশ্বাসে বলে দম নেয় আবরার। মানহা বিস্ময়ে তাকিয়ে আবরার দিকে। লোকটা কি পাগল হয়ে গেছে? কি সব যাতা বলছে? এটা কখনো সম্ভব নয়। মুখ চেপে ধরে দাঁড়িয়ে আছে মানহা। কোনো কথা বলার শক্তি পাচ্ছে না। কি বলবে সে? আশেপাশের মানুষগুলো কেমন করে তাকিয়ে আছে তাদের দিকে। মানহাকে চুপ থাকতে দেখে ফের বলে, প্লিজ অ্যাকসেপ্ট করুন। চুপ করে থাকবেন না। অনেক আশা নিয়ে এসেছি, ফিরিয়ে দেবেন না। এভাবে আর কতক্ষণ বসে থাকবো? হাঁটু গেড়ে থাকতে কষ্ট হচ্ছে। মানহা মুখ খোলে। সে যত চুপ থাকবে ততই ঝামেলা বাড়বে, বই কমবে না। আবার আপনি উঠে দাঁড়ান, এভাবে বসে থাকবেন না। মানহার কথা শুনে মুখ কালো হয়ে যায়। মানহার দিকে তাকিয়ে বলে, আপনি অ্যাকসেপ্ট না করা অবধি আমি দাঁড়াবো না। বোঝার চেষ্টা করুন আবরার। লোকে দেখছে আমাদের, কেমন করে তাকাচ্ছে দেখুন। দেখুক, তাতে আমার কিছু যায় আসে না। আবরারকে আর কিছু বলতে দেয় না। হাত ধরে টেনে দাঁড় করিয়ে বলে, আমরা অন্য কোথাও গিয়ে কথা বলি। পার্কের নিরিবিলি জায়গায় চলুন। বলে হাঁটা ধরে মানহা। মানহাকে অনুসরণ করে পিছিয়ে পিছিয়ে যায় আবরার। পার্কের এক সাইডে আসে দুজন। এখানে কোনো মানুষজন নেই, আছে শুধু আবরার আর মানহা। দুজনে নীরব হয়ে দাঁড়িয়ে আছে। নীরবতা ভেঙে মানহা বলে, আবরার, আপনি যেটা বলেছেন সেটা কখনোই সম্ভব না। আপনি আমার অতীত সম্পর্কে কিছুই জানেন না, তাই হয়তো পাগলামি করছেন। যখন জানবেন তখন ছুটে পালাবেন। আমি সবটা জানি, আর জেনে শুনে আপনাকে এই প্রস্তাব দিচ্ছি। মানহা চমকে জিজ্ঞেস করে, আপনি জানেন মানে? কিভাবে? আমি একজন ডিভোর্সি মেয়ে। সেটা যে ভাবেই হোক না কেন, আপনার অতীত নিয়ে আমার কোনো আপত্তি নেই। আমি আপনাকে ভালোবেসেছি আপনার ভেতরের সৌন্দর্য দেখে, আপনার বাইরের সৌন্দর্য দেখে নয়, আপনার আত্মসম্মানবোধ দেখে। আপনি কখনো অনাদেখে চুপ করে থাকবেন না। আপনাকে যে যা বলবে আপনি তাকে উচিত জবাব দেবেন। আমি এটাই চাই। এরপরেও কেউ আমাকে অ্যাকসেপ্ট করতে সমস্যা আছে? হ্যাঁ। কি বলছেন? এত কিছু বলার পরেও? জি। আপনি যদি আমাকে বিয়ে করেন তাহলে পস্তাবেন। আমরা যখন পায়ে ঠেলে জিনিস মাথায় তুলি তখন আমাদেরকেই পস্তাতে হবে, আজ না হয় কাল। মানহা, কি বলছেন আপনি এসব? আমি একজন অ্যাডাল্ট পারসন, আমার বোঝার ক্ষমতা আছে। আমি কোনো আবেগে এসব বলছি না। কোনটা আবেগ আর কোনটা ভালোবাসা সেটা আমি বুঝি। আচ্ছা বেশ, আপনার কথা মেনে নিলাম, কিন্তু আপনি আমার একটা কথার উত্তর দিন তো। জি বলুন। আপনার পরিবার আমাকে মেনে নেবে? জেনে শুনে একটা ডিভোর্সি মেয়েকে কেউ তার পুত্রবধূ হিসেবে মেনে নেবে? আপনি বলুন। অবশ্যই, কেন নেবে না? মুখে বলা যতটা সহজ, কাজে করা ঠিক তার থেকেও কঠিন মিস্টার আবরার তেজ। আপনি বাস্তবতা বোঝার চেষ্টা করুন। আপনি আমার থেকে ভালো কাউকে ডিজার্ভ করেন। আমার মতো ডিভোর্সি মেয়েকে আপনার সাথে মানায় না। আমার পরিবারকে আমি চিনি, তারা আপনাকে মেনে নেবে। তাদের কোনো সমস্যা নেই। আপনি রাজি থাকলে আমি সব ম্যানেজ করে নেব। আপনার পরিবারের সবাই মেনে নিলেও আপনার মা কখনোই মেনে নিতে পারবে না। কোনো মাই চায় না তার সন্তান কোনো ডিভোর্সি মেয়েকে বিয়ে করুক। তার একমাত্র ছেলেকে কখনোই এমন একটা মেয়ের সাথে বিয়ে দেবে না। আমার মা অনেক ভালো মানুষ। তোমার কথা বললে কখনোই না করবে না। তোমাকে অনেক পছন্দ করে মা। আমি সেটা জানি আবরার। আন্টি খুব ভালো মানুষ, কিন্তু বললাম না আমি একটা ডিভোর্সি মেয়ে। সমাজে কেউ ডিভোর্সি মেয়ে মেনে নেয় না।
আমি কখনোই আপনার লাইফটা নিজ হাতে শেষ করতে পারবো না। আপনি প্লিজ চলে যান, আর কখনো আমার সামনে আসবেন না। মানহা এভাবে বলতে পারছেন? আমি আপনাকে খুব ভালোবাসি, আপনাকে ছাড়া থাকতে পারবো না, করুণ গলা বলে। আমি আর কোনো কথা বলতে বা শুনতে চাই না। ভালো মেয়ে দেখে বিয়ে করে নিন। আমার আশায় থাকাটা বোকামি ছাড়া কিছুই না। ভালো থাকবেন বলে চলে যায় মানহা। মানহা জানাওয়ার পানে একাধারে তাকিয়ে থাকে, আবরার চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। কেউ দেখার আগে সেটা আড়াল করে নেয়। সে হেরে যেতে পারে না। মানহার মন সে জয় করে ছাড়বে। আপনি কাজটা ঠিক করলেন না বন বিড়াল। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা বাঁকা করতেই হবে বলে রহস্যময় হাসে।